আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন লিয়ানার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আসলে লিয়ানার স্কুল যেহেতু এখন অফ, তাই বুঝে পাই না তাকে ব্রেকফাস্টে কী দিব। কারণ সে হচ্ছে সবসময় যেটা বলি, সবসময় ব্রেকফাস্ট নিয়ে অনেক ঝামেলা করে। আর যেহেতু আমিও ঘুম থেকে ইদানিং একটু লেট করে উঠি, তো ঘুম থেকে উঠেই না স্পেশাল এটা সেটা কোনো কিছু আর বানাতে ইচ্ছে করে না। তাড়াহুড়া করে নাস্তাটা করে দেখা যায় বাকি সব কাজ করতে হয়। তো অন্য সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক টাইম পাওয়া যেত, তখন দেখা যায় রিল্যাক্স মুডে এটা সেটা বানানো সম্ভব হতো। তো এখন যেহেতু লেট করে উঠি, তো এটা তো আর পসিবল হয় না। তো কি দিব সেটা নিয়ে অনেক টেনশনে পড়ে যাই। তো ভাবলাম যে আজকে কেননা তাকে কলা দিয়ে ফ্রোজেন পরোটা আর চকলেট দিয়ে একটা কিছু রেডি করে দেই। এমনিতেও লিয়ানা হচ্ছে ইদানিং কলাটা তেমন একটা খেতে চায় না। ছোটোবেলায় সে হচ্ছে প্রচুর কলা খেত। তাকে যদি একটা কলা দিতাম তাহলে তার মন ভরতো না। এমনও দিন ছিল যে সে 2-3টা কলা একবারে খেয়ে ফেলতো। তো ইদানিং হচ্ছে বড় হচ্ছে আর খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কলা দেখলে তার মাথায় বাড়ি পড়ে। তবে মাঝখানে হচ্ছে অনেক দিন খায়নি, কিন্তু ইদানিং আবার খাওয়া শুরু করেছে। তার কারণ হচ্ছে যে ওকে বলি যে কলা খেলে স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে। তো স্কিন আর চুলের কথা চিন্তা করে সে হচ্ছে এখন আবার কলা খাওয়া শুরু করেছে। তো তাকে হচ্ছে এখন আমি কি বলে সেটা চকলেটি বা নানা পরোটা ভেজে দিলাম। আর এখান থেকে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ওরটা আগে রেডি করে রাখলাম, তারপর আমারটা করছি। কারণ আমারটা আগে করা হয়ে গেলে ওরটা করতে গেলে দেখা যায় আমার নাস্তাটা ঠান্ডা হয়ে যায়। আর আমি হচ্ছে কেন জানি একদম চুলা থেকে নামানোর সাথে সাথে ব্রেকফাস্ট না করলে আমার ভালো লাগে না। অনেকে আছে না একটু ভেজে রেখে দেয় পরে খায় গরম করে ওভেনে, সেটা আমার একদমই ভালো লাগে না। আমি হচ্ছে চুলার মধ্যে চা বসিয়ে দিয়ে একটা রুটি পরোটা যাই খাই না কেন সেটা সবজি দিয়ে খাই, আর এই পাশ দিয়ে হচ্ছে চা হতে থাকে। তারপর চা হওয়ার সাথে সাথেই হচ্ছে আমি আরেকটা রুটি পরোটা খাই চা দিয়ে। তো এভাবে ব্রেকফাস্ট না করলে না কেন জানি আমি একদমই মজা পাই না। তবে আজকে আমি হচ্ছে শুধু চা আর ফ্রোজেন পরোটা ভেজেছি। তো দেশি আপুকে সবসময় দেখি যে উনি ফ্রোজেন পরোটা অনেক ক্রিস্পি তারপর পোড়া পোড়া করে ভেজে খায়। তো আমি ভাবলাম যে কেননা আজকে আমি এটা ট্রাই করে দেখি কেমন লাগে। আচ্ছা, কেউ যদি এখনও পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন এটা কি গাছ আর কি পাতা। কিছু গাছ থাকে না নিজে নিজে হয়, তো এগুলো হচ্ছে নিজে নিজে হয়েছে। তো আমি না বুঝে পাচ্ছি না এটা কি গাছ, কারণ গাছ সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই। তো ছোটোবেলা থেকে যখন এটা গ্রো হচ্ছিল আমি না আর কাটিনি, ভাবলাম যে হোক আর কতই বা বড় হবে। এখন এসে দেখি যে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর আমার না কেন জানি কাটতে ইচ্ছে করে না, কারণ দেখতে সুন্দর লাগে। তো ভাবলাম যে নিজে নিজে যেহেতু এত বড় হয়েছে তো এটা কাটার দরকার নেই, এরকমই থাকুক। তো এটা বুঝে পাচ্ছি না আমি যে এটা কি গাছ হচ্ছে নিজে নিজে। আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, এটা কি গাছ হচ্ছে। আর এই টাবের মধ্যে না আমি হচ্ছে কারি পাতার যে গাছ সেইটা লাগিয়েছি, তো ওইটা থেকে হচ্ছে আবার নিজে থেকে এগুলো গ্রো করা শুরু করেছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে কি বলে সেইটা চিকেনের আলুর যে ঝোল, পাতলা ঝোল সেটা করব। তো অন্য সময়ে আমি ঝটপট করে মাংস কি বলে মশলাটা এমনি চুলার মধ্যে কষিয়ে ফেলি। তবে যেদিন হাতে টাইম থাকে আমি হচ্ছে মশলাগুলোকে এরকম আগে থেকে রেডি করে রাখি কিছুক্ষণের জন্য। এভাবে আগে থেকে রেডি করে রাখলে না যে বাটা মশলার একটা স্মেল কিংবা স্বাদ সেটা অনেকটাই পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি ওইভাবে করে চিকেনটা রান্না করব, যেহেতু হাতে একটু টাইম আছে। এর জন্য প্রথমে হচ্ছে আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা, যা যা লাগে। আর এখানে হচ্ছে আমি একটু কাশ্মীরি শিমলা মরিচও দিব কালারটা সুন্দর আসার জন্য। তারপর দিব সয়াবিন তেল দিয়ে সব কিছু মিক্স করে তারপর হচ্ছে আমি এটাকে একটা পাশে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখলেও কিন্তু চলবে। তো মুরগি কিংবা গরুর পাতলা ঝোল আলু দিয়ে তো সবাই করতে পারে, তো এটার রেসিপি আর আমি স্পেশাল করে কিছুই দেখালাম না, জাস্ট মশলাটা বানানো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সাথে তো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিবই। আচ্ছা, গরম মশলা কথা বলার পর আমার মনে পড়লো একজন আপু বেশ কয়েকটা ব্লগ আগে জানতে চেয়েছিলেন, গরম মশলার রেসিপিটা আমার কাছে দেখতে চেয়েছিলেন।
তো আসলে আপু আমি তো গরম মশলা বাসায় বানাই না, রাঁধুনির যে প্যাকেট মশলা আছে সেটা কিনে নিয়ে আসি। আর না বানানোর কারণ আছে, কারণ আমার হচ্ছে পাউডার গরম মশলা দিয়ে মাংস রান্না করলে কেন যেন আমি খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না। পাউডার গরম মশলাটা আমি জাস্ট ওই যে কি বলে সেটাকে, বিভিন্ন ধরনের কাবাব, তারপর চিকেনের পুর দিয়ে মানে পুর বানানোর জন্য যে এটা সেটা রেডি করতে হয় না, তখন ইউজ করি। কিংবা মানে ধরেন আমি চিকেন রান্না করছি, সেই চিকেনটা আমি খাবো না, মানে লিয়ানা আরএম খাবে, তখন হচ্ছে আমি পাউডার গরম মশলাটা ইউজ করি। আর যখন আমি খাই মাংসের কারি, তখন আমি আস্ত যে দারচিনি এলাচ আছে সেটা ইউজ করি, কারণ পাউডার মশলার মানে স্মেল আমার কাছে ভালো লাগে না, আস্তটা ভালো লাগে। তো এর জন্য তো আমি বানাই না, আপনাকে কিভাবে আমি আর দেখাবো যে গরম মশলাটা কিভাবে বানাতে হয়। তো যাই হোক, আপনি মানে আরও অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ দিলে এরকম গরম মশলার রেসিপি অনেক আছে, বিরিয়ানি গরম মশলার রেসিপি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি আজকে 2 রকম করে চিকেন কারি রান্না করছি। একটাতে হচ্ছে ভুনা করব আগামীকালকের জন্য, আর একটা হচ্ছে আলু দিয়ে কারি। আচ্ছা, আমি না আজকে একটু পোলাও রান্না করছি, তার কারণ হচ্ছে গতকাল রাতে 8টা বাজে না আমি ওয়াশরুমে যখন গিয়েছিলাম, তখন হঠাৎ করে না আলু দিয়ে গরু কিংবা চিকেন কারির একটা ঝাল, ওই যে স্মেলটা থাকে না, ওইটা পাচ্ছিলাম, সব ছেড়ে হচ্ছে ওয়াশরুমে, মানে কি বলবো। আর সেইটা পাওয়ার পর থেকে আমার এত মানে এই জিনিসটা খেতে ইচ্ছে করছিল, তাও হচ্ছে সেটা আবার সাদা পোলাও দিয়ে। তো তখন তো অলরেডি 8টা বেজে গিয়েছিল, আর আমি হচ্ছে রাতের বেলা মানে হেভি কিছু খেলে আমার হচ্ছে মানে প্রবলেম হয়, তাই আর সেদিন বানাইনি। তো আজকে হচ্ছে আমি ভাবলাম যে না না বানালেই না, তো আমি আজকের জন্য আলু দিয়ে চিকেন কারিটা ঝাল করে রান্না করেছি, সেই সাথে সাদা পোলাও। আসলে কিছু জিনিস আছে যে একবার মানে যেটা মাথার মধ্যে ঢুকে কিংবা খাওয়ার ক্রেভিংস হয়, সেটা সাথে সাথে না খেলে না করলে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে এটা খেয়ে কী যে শান্তি লেগেছে, মানে কি বলবো, একদম। সেদিন রাতে খেতে পারলে আর একটু বেশি ভালো হতো, বাট ইটস ওকে, মানে পরের দিন হলেও তো আমি খেতে পেরেছি। একদিনের বৃষ্টিতে ব্যালকনির অবস্থা পুরো যা ইচ্ছে তাই। তো এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা, আমি এগুলো সব ক্লিন করে রেখে তারপর চলে এসেছি বুমার্সে। আসলে আজকে আমি প্ল্যান করেছিলাম বাইরে লাঞ্চ করব, তো সাদা ভাত ভর্তা এগুলো খাওয়ার জন্য ম্যাকপাইতে গিয়েছিলাম, কিন্তু লিয়ানা সেখানে ঢুকেই মানে প্যান প্যান শুরু করেছে, কারণ সেখানে নাকি তার গরম লাগছিল, এসি নেই। তো ওইখানে আর খাওয়া হয়নি, তারপর হচ্ছে বুমার্সে চলে গিয়েছিলাম, আর অ্যাজ ইউজুয়াল সেট মেনু যেটা থাকে সেটাই আমরা নিয়েছি। এখন চলে এসেছি যমুনাতে, আর এসেই সবার আগে আমি দৌড় দিচ্ছি হচ্ছে আড়ংয়ে, কারণ আড়ংয়ে মানে যখনই আসি যে কোনো ফেস্টিভ্যালে এত মানুষ থাকে, যেমন বিলিং সেকশনে তেমনি হচ্ছে জামা কাপড়ের সাইডে কিছুই ভালো মতো দেখা যায় না। তো ভাবলাম আজকে এখানের কাজ সবার আগে শেষ করি। আর ঢুকে তো আমার মানে ব্যাগের কালেকশন দেখে পুরোই মাথা নষ্ট। তো সবসময় আড়ংয়ের ব্যাগের কালেকশন আমার ভালো লাগে, কিন্তু প্রাইসটা না একটু বেশি মনে হয়। আর আজকে ঢোকার পর প্রাইস দেখে আমি তো পুরোই অবাক, মানে সবগুলো প্রাইস এত রিজনেবল ছিল, তো আমি কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছিলাম না। এরপর চলে গেলাম মিস্টার ডিআইওয়াইতে, আর এখানে এসে দেখি যে এই জারগুলো আমি এতদিন ধরে খুঁজছিলাম কিন্তু ছিল না, আর এখন দেখেন এই জার দিয়ে এখানে ভরা, আর প্রাইস ছিল মাত্র 270 টাকা। আমার কেনা শেষ হয়েছে আর এখন এগুলো দিয়ে ভরে গিয়েছে, তো কি আর করার। তারপর দেখলাম বেশ কিছু প্যান্ট্রি আর ফ্রিজ অর্গানাইজার এসেছে, তো আমি এখান থেকে 2টা ফ্রিজ অর্গানাইজার কিনেছি। তো যতবারই এখানে আসি দেখা যায় কিছু না কিছু নতুন মানে পেয়ে যাই, আর আমি সেটা কিনে নেই। তো বাসায় আসার পর মনে হচ্ছিল আরও কিছু নিলে ভালো হতো। তো চলেন কি কি কেনাকাটা করলাম টুকিটাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবার ঈদ উপলক্ষে আমি তেমন স্পেশাল কোনো কিছুই কিনিনি, তার একটা রিজন আছে। তো আমি হচ্ছে ফ্রিজের জন্য এই 2টা অর্গানাইজার কিনেছি। তো আমি বেশ কিছুদিন না মানে রিলসে দেখছিলাম এরকম ফ্রিজ অর্গানাইজ করে এরকম লম্বা বাস্কেট দিয়ে, তো আমি যতবারই যাই একবার করে খুঁজছিলাম, কিন্তু এতদিন ছিল না, আজকে পেয়ে গেলাম। তারপর হচ্ছে এখানে আমি এই ফুড ট্রেটা কিনেছি, তো গড নোস এটা আমি কেন কিনেছি, মানে এটা আমার দেখে ভালো লেগেছে, আর প্রাইসটা দেখলাম খুবই কম, 200 সামথিং। তো কম প্রাইস দেখে আমি ভাবলাম এটা তো রেখে যাওয়া পসিবল না, নিয়ে নেই। তারপর হচ্ছে এখানে এই ফোল্ডিং র্যাকটা কিনেছি, এটা আমি আমার আলমিরার জন্য কিনেছি, মানে ব্যাগ রাখার জন্য। আসলে এটার আর কোনো কালার ছিল না, মানে পিঙ্ক, তারপর হচ্ছে ইয়েলো, গ্রিন এই ধরনের কালার ছিল। আর এখানে হচ্ছে আমি এই লাইটটা কিনেছি, এটা ম্যাগনেটিক লাইট,
এর আগে একটা কিনেছিলাম, মানে এই শেপের না, অন্য শেপের, কিন্তু সেটা বাসায় আনার পর দেখা গিয়েছে যে চার্জিং হিসেবে চলে না, সেটা মানে প্লাগ দিলে চলে, নয়তো চলে না। তো আজকে হচ্ছে এটা আমি ভালো মতো মানে চেক করে নিয়ে এসেছি কিচেনের জন্য, দেখলাম যে না, এটা হচ্ছে কেবল ছাড়াও চলে। তারপর এই জারটা আমি কিনেছি। এর আগের বার এটা আমি দেখেছিলাম কিন্তু কেনা হয়নি, বাসায় এসে আফসোস করেছিলাম। তো ভাবলাম যে নিয়ে নেই। এই কিউট জারটা হচ্ছে 210 টাকা দাম। আর আড়ং থেকে বেশ কিছু জিনিস কিনেছি, তবে হচ্ছে লিয়ানার জন্য। সেগুলো লিয়ানা তো দেখাবে না, আমি আমারগুলো দেখাই। এই পার্সটা আমি কিনেছি। তা আমার কাছে এটা এত ভালো লেগেছে, এটার কাজগুলো খুবই সুন্দর। আসলে এটা হচ্ছে আমার সেকেন্ড পার্স, মানে পারচেস করেছি। ফার্স্টে আমি আড়ংয়ে ঢোকার সাথে সাথে হচ্ছে এই যে এই পার্সটা দেখেছি, আর এটা দেখার সাথে সাথে আমি সেকেন্ড কোনো চিন্তা করিনি, সাথে সাথে হচ্ছে বাস্কেটে রেখে দিয়েছি মানে নেয়ার জন্য। এরপর যতগুলোই দেখি আমি সবগুলি আমার চয়েস হয়। তারপর হচ্ছে আমি ওদেরকে বলছিলাম কোনটা নিব, এটা নিব না ওইটা নিব, তো সবাই মানে ওরা বলছিল যে এটাই রাখো, অল্টারনেটিভ আর চেঞ্জ করার দরকার নেই। তারপর পরে যখন ব্ল্যাক কালারটা দেখেছি, সেটা দেখে তো আমি আর থাকতে পারলাম না, পরে ব্ল্যাকটাও নিয়ে নিলাম। ভাবলাম যেহেতু এবার ঈদে আর বেশ কিছু জিনিসপত্র কিনবো না, তো 2টা পার্স কিনি। আর আছে আমি না হচ্ছে আইনিসফ্রি সানস্ক্রিনটা তো অনেক দিন ধরে চাচ্ছিলাম, মানে টোন আপ যেটা, সেটা পাচ্ছিলাম না। তো আজকে হচ্ছে ওইখানে যে আপুটা ছিল আমাকে বলল যে আপনি এটা নিয়ে যান, এটা হচ্ছে সানস্ক্রিনের কাজও করবে প্লাস হচ্ছে মেকআপ লুকও দিবে। আর আমার যেহেতু সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন, ওনাকে ভালো মতো বললাম, বলার পর উনি আমাকে এটা সাজেস্ট করলো। তো ভাবলাম যে আচ্ছা এটা নিয়ে বাসায় ট্রাই করে দেখব যে কেমন কাজ করে, মানে সানস্ক্রিন প্লাস মেকআপ লুক দেয় কিনা। ঈদ উপলক্ষে আমি এই 2টা কামিজও কিনেছিলাম 1 পিস। তো এগুলো দিয়ে হচ্ছে এবার ঈদের কাজ চালিয়ে নিব, আর কোনো ড্রেস কিনবো না, যেহেতু কুরবানির ঈদ তেমন কোথাও যাওয়াও হবে না। তারপর হচ্ছে খাটাখাটনির দিন, সারাদিন হচ্ছে কাজে নিয়ে বিজি থাকতে হবে, তারপরও 2টা ড্রেস কিনে রাখলাম। আর আমি যে কোলাজেন বিবি ক্রিমটা দেখালাম না, সেটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। তো আমি যখন বিল পে করতে যাচ্ছিলাম, তো একজন আপু বলছিলেন যে মিনিসোতে গেলে আর কোরিয়ান কনসেপ্টে গেলে মানে 2-3টা ড্রেস কিনলে, মানে সরি ড্রেস না, প্রোডাক্ট কিনলেই হচ্ছে ফকির হয়ে যাওয়া লাগে, এরকম বলছিলেন বিল পে করার সময়। তা আমি ওনার কথা শুনে হাসছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে ঠিকই বলেছেন আপু, আমার তো একটা কিনতে গেলেই কলিজার মধ্যে একদম পুরো আঁকড়ে ধরে, এমন একটা অবস্থা দাম দেখলে। তো যাই হোক, একজন আপু আমাকে মানে 2বার কমেন্ট করে বলছিলেন যে আমি যেন আপুকে রুটি বানানোর ভিডিওটা শেয়ার করি। তো আপুটার জন্য আজকে আমি রুটি বানানোর ভিডিওটা শেয়ার করছি। তা আসলে হচ্ছে আমার যেহেতু সপ্তাহে 2বার রুটি বানাতে হয়, তো ভাবলাম যে কেন না আমি হচ্ছে রেকর্ড করে ফেলি, মানে যেদিন কমেন্টটা দেখেছিলাম সেদিনই আমার রুটি বানানোর ডেট ছিল। তো ভাবলাম যে একটু করে আপুকে বলে দিই। আমি হচ্ছে পানি ফুটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আটা দিয়ে এই যে ঠিক এরকম করে আমি হচ্ছে মানে ময়ানটা করে নিব। আপনি যদি এভাবে না বানাতে চান তাহলে নর্মাল পানি দিয়ে আটা গুলিয়েও বানাতে পারবেন, তবে সিদ্ধ আটার রুটিটা না অনেক দিন থাকে আর সফট থাকে। তা আপনি যেটা করবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, প্রথমে হচ্ছে আপনি কিছু পানি তুলে রাখবেন, তারপর হচ্ছে আপনি মানে আটাটা গুলাবেন। এরপর যদি দেখেন যে আপনার পানিটা কম হয়ে গিয়েছে, সেই তুলে রাখা পানিটা অ্যাড করে দিবেন। আর যদি মনে হয় বেশি হয়ে গিয়েছে, তাহলে চুলাতে আঁচ দিয়েই হচ্ছে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে না শক্ত এক মানে কি বলে সেটা পারফেক্ট একটা ডো হবে। তবে এই আটাটা গুলানোর সময় না চেষ্টা করবেন একটু সফট করে করার জন্য, তাহলে না আপনি হচ্ছে বেলতে আপনার সুবিধা হবে। আর আপনি যদি আটার ময়ানটা শক্ত করেন তাহলে বেলতে কিন্তু খুব কষ্ট হবে। প্রথম দিকে আপনার হয়তো বা মনে হতে পারে অনেক বেশি নরম হয়ে গিয়েছে, আসলে আপনি ময়ান করার পর দেখতে পারবেন এটা একদম পারফেক্ট হয়েছে। তারপর হচ্ছে এই যে আমি তাওয়াতে অল্প একটু করে রুটিগুলোকে সেঁকে নিই, বেশিক্ষণ না, আপনার 10-12 সেকেন্ড করে এপাশ ওপাশ সেঁকে নিলেই কিন্তু মানে রেডি হয়ে যাবে। আর আপনি সিদ্ধ আটার রুটিটা যদি মনে করেন মানে করেন, তাহলে 1 সপ্তাহ আপনার হচ্ছে মানে এটা ভালো থাকে। আর নর্মাল আটা দিয়ে করলে হয় কি 2 দিন পরে না আপনার হচ্ছে শক্ত হয়ে যায়। তা আমি নর্মাল আটা দিয়েও করি, তারপর হচ্ছে সিদ্ধ করেও করি। তো নর্মাল আটার রুটিটাও আমার লেগে যায় না, আর সিদ্ধটা তো লেগে যায়ই না, তবে সেটা একটু শক্ত হয়ে যায় দেখে এখন হচ্ছে আমি যে এরকম করে গরম পানি দিয়ে সিদ্ধ আটার রুটি করি, তাতে না অনেক দিন থাকে আর রুটিটা অনেক সফট থাকে। তা আপনি যদি সিদ্ধ আটার রুটি খেতে পছন্দ না করেন তাহলে নর্মালভাবেও করতে পারেন। তো এই যে একে একে আমি সবগুলো ভেজে নিলাম, আর ভাজার পর ঠান্ডা হলে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব।
আর রুটি বানাতে গেলে এই যে চুলার অবস্থা যে কী পরিমাণ খারাপ হয়, মানে কালো চুলা পুরা সাদা হয়ে যায়, এগুলো হচ্ছে আবার আমাকে মানে নতুন করে ক্লিন করতে হয়। তো কী আর করার, রুটি খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আর আমি হচ্ছে ইদানিং চেষ্টা করি মানে রাতের বেলা হচ্ছে রুটিগুলোকে বানানোর জন্য, কারণ সকালবেলা হচ্ছে মানে তেমন একটা মুড থাকে না, তবে সকালবেলা বানাতে পারলে ভালো হয়, ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। আর এই সময়টা বানাতে গেলে এমন ঘাম হয়, মানে ঘামে মনে হয় আমি পুরো গোসল হয়ে যাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োর সেলফ। আল্লাহ হাফেজ।